আমি আলোচনাটা আমরা একটু খুবই বলবো যে খোলামেলা ভাবে আলোচনাটা করতে চাই। একটা পলিসি লেভেল পার্সপেক্টিভে আমরা যেন রিকমেন্ডেশন গুলো আনতে পারি আলোচনার মধ্যে দিয়ে, সেটি আমাদের আলোচনার একটা অবজেক্টিভ থাকবে। তো আলোচনা শুরুতে আমির ভাই আপনাকে দিয়ে শুরু করি যে আপনার কাছে কি মনে হয় যে আমাদের দেশের এখন নিউট্রিশনের অবস্থাটা কি? আপনি তো মাঠ পর্যায়ে কাজ করেন, যেহেতু কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর একটা বড় কনসার্ন হলো আপনার আরবান এরিয়াতে অ্যাজ ওয়েল অ্যাজ রুরাল এরিয়াতে। কোভিড আসার পরে একটা হলো অবজারভেশন নিউট্রিশন স্ট্যাটাস, সেকেন্ড অবজারভেশন একটু জানতে চাই যে নিউট্রিশন সার্ভিস, আপনার কি অবজারভেশন? ধন্যবাদ শামীম ভাই সুন্দর প্রশ্ন করার জন্য। নিউট্রিশন স্ট্যাটাস ওভারঅল বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমার অবজারভেশন, ব্যক্তিগত অবজারভেশন আমার যদি বলতে হয়, আমি যদি একটু পেছনে ফিরে যাই বিগত বছরগুলোতে, আসলে নিউট্রিশন সিচুয়েশন বা নিউট্রিশন স্ট্যাটাস, নিউট্রিশন প্রোগ্রামিং, এই পুরোটাই একটা, যেটা মনে হচ্ছে যে একটা একটা সেন্টারে গিয়ে আবদ্ধ। মানে এটা আন্ডার 5 চিলড্রেন, ম্যাটার্নাল নিউট্রিশন, এর মধ্যেই ফোকাসটা বেশি ঘোরাফেরা করে আসছে বিগত বছরগুলো থেকে। তো যদিও আমরা যদি দেখি গত এক দশক বা এই সময়ের মধ্যে যে ইন্ডিকেটর, এই বিষয়ের থিমেটিক এরিয়ার ইন্ডিকেটর গুলো প্রোগ্রেস গ্রাজুয়ালি ইমপ্রুভিং, একটা এখনো পর্যন্ত ইমপ্রুভ করে যাচ্ছে, বাট এখনো আমাকে বলতে হবে যে এটা এখনো পাবলিক হেলথ সিগনিফিকেন্স অবস্থায় এখনো আছে, যে খুব একটা এখনো আমরা স্যাটিসফাইড হতে পারবো না যে এই অবস্থায় আছে। যে ইমপ্রুভমেন্টের জায়গায় যে বড় ব্যারিয়ারটা বা যে বড় ফাইন্ডিংসটা আমার কাছে, অবজারভেশনটা আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে যে এই ইমপ্রুভমেন্টটা আসলে কান্ট্রি ওয়াইড মানে ইকুয়াল না। ইমপ্রুভমেন্টটা বিভিন্ন পকেট এখনো রয়ে গেছে, বিভিন্ন ভ্যারিয়েশন এখনো রয়ে গেছে, যেরকম জিওগ্রাফিক্যাল ভ্যারিয়েশন কিংবা ভ্যারিয়েশন উইদিন ডিফারেন্ট ওয়েলথ কোয়েন্টাইল। সো এই ভ্যারিয়েশন গুলোর কারণে আসলে ওভারঅল নিউট্রিশনের ইম্প্যাক্টটা, ইমপ্রুভমেন্টের ইম্প্যাক্টটা আমরা আমাদের কাছে ওভারঅল ওইভাবে দৃশ্যমান হচ্ছে না। তো এই জায়গাগুলোতে আসলে এখনো অনেক কাজ করা আছে। আর যেটা আমি প্রথমেই বলেছি যে এটা আসলে ওভারঅল ম্যাটার্নাল এবং চাইল্ড নিউট্রিশনের মধ্যেই ঘোরাফেরা করছে। আমরা যদি ওভারঅল নিউট্রিশনের ইম্প্যাক্ট পেতে চাই, ইট শুড বি মাস্ট বি হলিস্টিক। আমরা ওমেন্স নিউট্রিশনের কথা বলি, বাট আমরা বেশিরভাগই কাজ করি প্রেগনেন্ট এবং ল্যাকটেটিক মাদার্সদেরকে নিয়ে। হোয়াট অ্যাবাউট প্রি কনসেপশন এবং অ্যাডোলেসেন্ট নিউট্রিশন? যদিও অ্যাডোলেসেন্ট নিউট্রিশন নাওএডেজ ইট ইজ গেটিং মোমেন্টাম, বাট স্টিল লং টু গো অ্যান্ড লটস টু, আসলে আমাদের এখন অনেক কিছু করার বাকি আছে। মাইক্রোনিউট্রিয়েন্ট নিউট্রিশন বা ম্যালনিউট্রিশন আরেকটা বর্ডার এরিয়া, যেখানে আমাদের আরেকজন অতিথি আছেন, সপ্তাহ ভাবে কাজ করেন। সেখানে প্রচুর কাজ হয়েছে, এখনো হচ্ছে। স্পেশালি ভিটামিন এ ডেফিসিয়েন্সি, আয়োডিন এবং আয়রন ডেফিসিয়েন্সি নিয়ে কাজ হয়েছে এবং এখনো হচ্ছে অনেক দিন থেকে। কিন্তু আসলে আমরা প্রোগ্রেস গুলো বেশিরভাগ দেখছি ক্লিনিক্যাল ডেফিসিয়েন্সি লেভেলে। ইমপ্রুভমেন্ট গুলো এখনো একটা লার্জার পোর্শন, ইনক্লুডিং দিস ভালনারেবল গ্রুপস এবং এর বাইরেও যারা আছে লাইক অ্যাডোলেসেন্ট এবং নন প্রেগনেন্ট, নন ল্যাকটেটিং গ্রুপস, এদের সাব ক্লিনিক্যাল লেভেলের যে ডেফিসিয়েন্সি গুলো, সেই জায়গাটাতে এখন আমার মনে হয় যে আরো বেশি ফোকাস দেওয়া উচিত। ওই জায়গাটায় এখন অনেক বেশি কাজের স্কোপ এখন রয়ে গেছে। এছাড়া আমরা আমরা আরেক যখন ডাবল বার্ডেন বা ট্রিপল বার্ডেনের কথা বলি, চলে আসে ওভার নিউট্রিশনের ব্যাপারটা, ওভার ম্যালনিউট্রিশনের ব্যাপারটা, এবং সেটা থেকে লিড করে যে এনসিডিস গুলো, সেটাও একটা ইমার্জিং এরিয়া, যে জায়গাটা এখনো অতটা ফোকাস না। এবং ওই জায়গাটাতেও আমাদের আরো অনেক বেশি দৃষ্টিপাত করা উচিত। এছাড়া ওভারঅল যে সিচুয়েশন বা ইমপ্রুভমেন্টটা অনেকটা রুরাল সেন্ট্রিক, রুরাল কেন্দ্রিক। আরবান যদি আমি কম্পেয়ার করি, আরবান এরিয়া, স্পেশালি আরবান আন্ডার ডেভেলপড স্লামস এবং স্কোয়াটার ডুয়েলার্স যারা আছে, এদের অবস্থা অত্যন্ত শোচনীয় কম্পেয়ার টু রুরাল এরিয়াস। সো ওভারঅল আসলে নিউট্রিশন সিচুয়েশনের কথা বললে আমি বলবো যে অবশ্যই আমরা হোপফুল, আমরা প্রোগ্রেসিং, ইমপ্রুভিং, বাট এই যে গ্যাপ এরিয়াগুলো যেগুলো আমি আমার কাছে যেটা অবজারভেশন, আমার কাছে যেটা মনে হচ্ছে, এই এরিয়াগুলোতে যদি আরো সামনের দিনগুলোতে আমরা ফোকাস দিতে পারি, তাহলে ওভারঅল নিউট্রিশন ইমপ্রুভমেন্টটা আমরা আসলে দেখতে পারবো। আর সেকেন্ড যে প্রশ্নটা করলেন যে নিউট্রিশন সার্ভিসের সিচুয়েশনটা, স্পেশালি ডিউরিং দিস কোভিড সিচুয়েশন, আমরা মাঠ পর্যায়ে আমরা কাজ করছি, আমরা কোস্টাল এরিয়াতে কাজ করছি, আরবান এরিয়াতেও কাজ করছি। এই অবস্থায় আসলে একটা ডিসকন্টিনিউয়েশন চলে আসছে নিউট্রিশন সার্ভিসে এই কোভিড এর কারণে।
এই যদিও একদম সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন না, বাট একটা ডিসকন্টিনিউশন আছে। তো এই ডিসকন্টিনিউশনের জায়গাটায় আমরা যারা নন গভর্নমেন্ট পার্টনার, নন গভর্নমেন্ট স্টেক হোল্ডার আছি, তারা বিভিন্নভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি যতটুকু সম্ভব, উইদিন স্কোপ এবং উইদিন রিসোর্সেস, যতটুকু সম্ভব সাপোর্ট দিয়ে সার্ভিসটাকে কন্টিনিউ করা, যেন মিনিমাম সাপোর্টটুকু ডিউরিং দিস কোভিড সিচুয়েশন কমিউনিটির যারা বেনিফিশিয়ারি আছে, আমাদের আলটিমেট টার্গেট গ্রুপস, তারা যেন এই সাপোর্ট, এই সার্ভিস এই সিচুয়েশনে পেতে পারে। আমার এখানে আমার খুবই একটু আপনার কাছে জানার পয়েন্ট যে আমরা এই কোভিড সিচুয়েশনে আসলে কি নিউট্রিশন সার্ভিসটা দেওয়া সম্ভব হচ্ছে কি, সেখানে সার্ভিসটা কেমন আছে রুরাল বা আরবানে, এটা কি আপনার যতটুকু আপনি দেখছেন এটা কি সার্ভিসটা আছে কিনা? না, সার্ভিসটা আমার অবজারভেশন, আমাদের যে ওয়ার্কিং এরিয়া এবং অ্যাডজেসেন্ট যে ওয়ার্কিং এরিয়ায় আসলে সার্ভিসটা নাই বলতে গেলে, শুধুমাত্র কমিউনিকেশন, কোঅর্ডিনেশন এই জায়গাগুলো ভার্চুয়ালি কিছুটা হচ্ছে, বাট সার্ভিসটা আসলে আমার অবজারভেশন আসলে সার্ভিসটা এখনো স্টপ আর কি। তবে যেটা আমি বললাম যে আমরা যারা নন গভর্নমেন্ট পার্টনার যারা আছি, তারা আমরা চেষ্টা করছি যেন ডোর টু ডোর সার্ভিসটাকে পৌঁছে দেওয়া যায় যতটুকু সম্ভব এই সিচুয়েশনে, সেটা আমরা ট্রাই করছি। বাট রেগুলার সার্ভিসটা আমি বলবো ইন্টারাপ্টেড। জি, জি শামীম ভাই। আমার এখানে নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছিল, সেই জন্য আমি একটু প্লেস চেঞ্জ করতেছি। আমি আপনার এখান থেকে আমি একটু সেবুদ্দিন ভাই, আপনার কাছে আমার একটা সেট কোশ্চেন যেটা ছিল, আমি সেটা না করে প্র্যাকটিক্যালি কিন্তু সার্ভিসটা আমি যেটা দেখতে পারতেছি যে সার্ভিসটা হচ্ছে না, সার্ভিসটা পাচ্ছে না, আরবান রুরালে সেখানে নাই। আপনি জানেন যে বিএনএনসি রিসেন্টলি একটা প্রজেকশন করেছিল যে আমাদের এই নিউট্রিশনাল কন্ডিশনটা এখন যেটা আছে সেখান থেকে অনেক পিছিয়ে যাবে। ফলে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা কি, যে ওনারা যেটা বলছেন যে আমরা হয়তো 2014-তে যে অবস্থা ছিল বা 2011-তে যে অবস্থা ছিল সেখানে যেতে পারি? আপনার কি মনে হয় আসলে কি? আমার ধারণা যে ইম্প্যাক্টটা আরো বড় পড়বে, কারণ জব মার্কেট অন্যান্য জায়গাগুলোতে যেটা অবস্থাটা দেখতেছে, এটা হলো আমার ব্যক্তিগত। আপনার কি ধারণা সেবুক্তাজিন ভাই? ধন্যবাদ শামীম ভাই। আসলে আমির যে কথাটা বলেছে, আমি যদিও আসলে নিউট্রিশন সার্ভিস ডেলিভারির সাথে সরাসরিভাবে যুক্ত না, কিন্তু তারপরেও আমার যেটা অবজারভেশন, আমি আমিরের সাথে একমত যে আসলে মাঠ পর্যায়ের যে কাজটা সেটা এখন অনেকটাই আসলে কমে গেছে। আমি অন্যান্য অর্গানাইজেশনে দেখি আমার ওয়াইফ মিটিং করে এবং আমি সামনে দিয়ে হয়তো আমি পাস করি, তখন আমি শুনতে পাই যে ফিল্ডে এখনো ওই কাজ হয়তো এখনো চলছে না, বা এ থেকে বুঝতে পারা যায় যে আসলে সব জায়গাতেই সিচুয়েশন মোটামুটি একটা স্লাগিশনেস একটা চলে এসেছে। এবং এটা আপনি যদি একটু কারণের দিকে যদি যান, অর্থাৎ কেন মানে কোভিড আসলে আমাদেরকে কিভাবে এই জনস্বাস্থ্য পুষ্টি এই এরিয়াটাকে কিভাবে এফেক্ট করলো, সেটা যদি আমরা একটু দেখি যে আসলে যে ফুড সাপ্লাই চেইন, অর্থাৎ একজন কৃষকের খামার থেকে ভোক্তা আমাদের কাছে যে ফুডটা আসবে,
এই সাপ্লাই চেইনটার কিন্তু একটা বড় রকমের ডিসরাপশন হয়ে গেছে। হ্যাঁ, এবং যেটা দেখা গেছে যে এমপ্লয়মেন্ট এবং ওয়েজ, হ্যাঁ, বিশেষ করে যারা একটু প্রান্তিক অবস্থানে আছেন তাদের ওয়েজ এমপ্লয়মেন্ট কমে গেছে। এটার প্রমাণ আমরা পাচ্ছি, একটা বেসরকারি সংস্থা একটা স্টাডি করেছিল কিছুদিন আগে, এবং সেখানে দেখা গেছে যে আসলে কোনো কোনো ক্ষেত্রে প্রায় অর্ধেক পরিমাণ কমে গেছে এমপ্লয়মেন্ট এবং ওয়েজ। তো এইটা আসলে ন্যাচারালি যেটা একটা ইফেক্ট পড়বে মানুষের পারচেজিং পাওয়ার, বিশেষ করে প্রান্তিক মানুষ যারা, তাদের পারচেজিং পাওয়ারটা কমে যাবে। এবং এটার একটা ইমিডিয়েট ফলাফল হবে যে আমাদের যে নর্মাল খাবার কোভিডের আগে আমরা যেটা খেতে পারতাম, সেটা আসলে প্র্যাকটিক্যালি আমি আমার এক্সপেরিয়েন্স থেকেও বুঝতে পারছি। আমি আগে যেভাবে নানা রকম ফলমূল শাকসবজি খেতাম, আমার কিন্তু এখন ওই অ্যাক্সেসটা কমে গেছে, কারণ আমি বেরোতে পারছি না। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে হয়তো আর্থিক লিমিটেশন আছে। তো আসলে ডায়েটারি ডাইভার্সিটি কমে গেছে, এটা সব লেভেলেই, মোটামুটি কম বেশি সব লেভেলেই। যারা একটু প্রান্তিক গোষ্ঠী, খাবারের গুণগত মান কমেছে, আমার মনে হয় কম বেশি সব শ্রেণীতেই এফেক্ট করেছে। আর যারা একটু প্রান্তিক গোষ্ঠী, তাদেরকে আমার মনে হয় যে পরিমাণগতভাবেও খাবার গ্রহণের পরিমাণ তাদের কমেছে। এবং এটার যেটা ইমিডিয়েট এফেক্ট যেটা হতে পারে, যে আসলে আমরা এতদিন ধরে যে একটা অর্জন করছিলাম, আমির যেটা বলছিল যে আমরা ভালো প্রোগ্রেস করছি, আমরা স্টান্টিং রেট বর্তমানে আমাদের শতকরা 30%, আমাদের ভিটামিন এ ডেফিসিয়েন্সি আগের থেকে অনেক কমে গেছে। মোটামুটি আমরা কিছু কিছু কি ইন্ডিকেটরে আমরা অনেক ভালো করেছি, বিগত 2 দশকে অনেক ইমপ্রুভ করেছি। কিন্তু এই কোভিড এর কারণে আমার মনে হয় একটা আকস্মিক একটা হল্ট একটা হতে পারে, এবং এতদিনের যে অর্জন কিছুটা হলেও হোঁচট খেতে পারে। আমি বলছি না যে আমরা হোঁচট খেয়ে যাচ্ছি, কিন্তু আমি আশঙ্কা করছি। এবং এটা আমরা বুঝতে পারবো আমরা যদি একটা কান্ট্রি ওয়াইড একটা রিপ্রেজেন্টেটিভ একটা জরিপ করি, নিউট্রিশনাল স্ট্যাটাস, ফুড সিকিউরিটি এবং ডায়েটারি অ্যাসেসমেন্ট, এই কম্পোনেন্ট গুলো নিয়ে, তাহলে আসলে আরো পরিষ্কারভাবে আমরা বুঝতে পারবো। তো আসলে মানে কোঅর্ডিনেশনের ব্যাপারটা অন্যদিকে। আমরা কোঅর্ডিনেশন নিয়ে আমরা অনেকেই কাজ করি, মাল্টি সেক্টরাল কথাটা আমরা অনেক বলি এবং চেষ্টা করি মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচটাকে প্রমোট করার জন্য। দ্যাটস ফাইন, সেটা অবশ্যই করা উচিত এবং আমাদের এই প্রচেষ্টাটা থাকবে। কিন্তু আমাদের যে বেসিক যে অর্জনটা ছিল, অর্থাৎ আমরা জনস্বাস্থ্যের যে পুষ্টির যে ইন্ডিকেটর, সেগুলোতে আমরা যে প্রোগ্রেস করছিলাম ধীরে ধীরে, আমার মনে হয় আমরা কিছুটা হোঁচট খেয়ে গেছি। আমাদের এই কোঅর্ডিনেশন গুলো থাকবে, দ্যাটস ফাইন, কিন্তু কোঅর্ডিনেশন গুলো ছাপিয়েও আমাদের এই জায়গাটাতে এখন একটু মানে জরুরি ভিত্তিতে একটু গুরুত্ব দিতে হবে। আমাদেরকে এক্স্যাক্টলি দেখতে হবে যে আসলে আমরা কতটুকু এফেক্টেড হলাম, এবং সেই ফাইন্ডিংস এর উপর ভিত্তি করে আমাদের কিছু কর্ম পরিকল্পনা নিতে হবে। সেগুলোর কথা হয়তো পরে আমি আবার বলার সুযোগ পাবো। তবে এখন কোঅর্ডিনেশন ইজ ফাইন, কোঅর্ডিনেশন আমরা করব, কিন্তু সাথে সাথে আমাদের এই একেবারেই যে বেসিক যে একটু স্থানচ্যুতি হতে পারে, সেই ব্যাপারটা আমাদেরকে অনুসন্ধান করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের অ্যাকশনে নামতে হবে। ভাই, আমি এখানে একটা মেথোডোলজিক্যাল জায়গা থেকে একটা প্রশ্ন আপনাকে, সাপ্লিমেন্টারি একটা কোশ্চেন, যে বিএনএনসি যে প্রজেকশনটা করেছে তারা নিশ্চিত একটা মেথড ফলো করে প্রজেকশনটা করেছে। তবে কোভিডটা একটা নতুন ইনফেকশিয়াস ডিজিজ এবং এটার এক্সটেন্ট কতটুকু এটা আমরা জানি না। তখন এক্সটেন্ট ইন টার্মস অফ আপনার মনে করেন যে কত মানুষ জব হারাচ্ছে, কত মানুষ জব হারাবে, ওয়েজেস কত কমে যাবে, ফুড ডাইভার্সিফিকেশনটা যেটা আমরা পাচ্ছিলাম সেটা কতটুকু কমে যাবে। ধরুন আমার কাছে যেটা আপনি যে কথাটা বলেন অ্যাবসলিউটলি, যে
মনে করেন আমাদের দেশে মানুষের প্রোটিন কনজাম্পশনটা ইনক্রিজ করতেছিল, ফ্রুটস বা ভেজিটেবল এগুলি কনজাম্পশনটা ইনক্রিজ করতেছিল। প্রোডাকশনটা বলা হচ্ছে যে প্রোডাকশন প্রচুর পরিমাণে আছে। আপনি দেখছেন যে সরকার বলছেও যে তাদের প্রচুর পরিমাণ খাদ্য মজুদ আছে। আমি আসলে ওনাদের এই খাদ্য যখন বলে তখন আসলে বোধহয় তারা রাইসের প্রোডাকশনটা বলে, কিন্তু অন্যান্য প্রোডাকশনের জায়গাটায় কতটুকু তারা সেটা বলে যে মজুদ আছে সেটা আমার জানা নাই। এখন এই জায়গাটায় ম্যাথোডোলজিক্যালি এখন যে অবস্থাটা দেখা যাচ্ছে, প্রজেকশন যেটা বিএনএনসি করছে সেটা 1 মাস 2 মাস আগের প্রজেকশন। এই 2 মাস পরে কি আপনার মনে হয় যে যে ম্যাথোডোলজিতে বা যে প্রজেকশনটা করেছিল সেটাকে আমরা সামনের দিকে ধরে আমাদের যে প্ল্যানিং গুলি সেটা করা উচিত, নাকি এটাকে আবার রিভিউ করা উচিত? ধন্যবাদ শামীম ভাই। আমি বিএনএনসি যে মেথড অ্যাপ্লাই করে স্টাডিটা করেছে আমি ওটা দেখিনি, তবে সেটা যদি তারা করে থাকে অবশ্যই তারা একটা ভালো কাজ করেছে, এবং আমি নিশ্চয়ই তারা কিছু অ্যাজাম্পশনের উপর ভিত্তি করেই সেই প্রজেকশনটা করেছে। সে বিষয়ে কোনো আমার মনে হয় আমাদের সন্দেহ থাকার কোনো অবকাশ নাই। যেটা মানে আমি যদি এরকম ভাবে চিন্তা করতাম, তাহলে আমি যেটা করতাম একজন গবেষক হিসেবে, বিএনসিসি যে মেথড করেছে দ্যাটস ফাইন। আমি ওটার ব্যাপারে আমি কোনো কমেন্ট করবো না, কারণ আমি ওটার ব্যাপারে পড়াশোনাও করি নাই। এখানে আমি যদি চিন্তা করতাম, আমি যেটা দেখতাম যে একটা জাতীয় জরিপ হবে যেটা জাতীয়ভাবে রিপ্রেজেন্ট করবে। সেখানে আমরা নিউট্রিশনাল স্ট্যাটাস, তারপরে ফুড সিকিউরিটি এট দ্য হাউসহোল্ড লেভেল এবং ডায়েটারি অ্যাসেসমেন্ট, মোটা দাগে এই কয়েকটা জায়গাতে আমি একটা অ্যাসেসমেন্ট করতাম। এবং আমাদের ডিজাইনটা হবে এমন ভাবে এই স্টাডিটার যে কোভিড পূর্ববর্তী সময়ে এইসব ইন্ডিকেটরে দেশের যে অবস্থা ছিল, কোভিড পরবর্তী সময়ে এই ডিজাইন দিয়ে আমরা পার্থক্যটা ধরতে পারবো। এটা সবকিছুই স্টাডি ডিজাইনের ব্যাপার এবং কিছুটা স্ট্যাটিস্টিক্যাল মেথডের ব্যাপার। তো আমার মনে হয় এইসব ডিটেইল আলাপ করাটা বোধহয় এই ফোরামের জন্য উপযুক্ত হবে না। এবং আমাদের আরেকটা জিনিস হয়তো লক্ষ্য রাখা দরকার হবে যে এই ধরনের জরিপ করে আমরা যারা বেশি প্রান্তিক জনগোষ্ঠী তাদের অবস্থাটা যেন সবার আগে চলে আসে, কারণ তারাই সব থেকে বেশি এফেক্টেড কোভিডে। প্রান্তিক জনগোষ্ঠীর অবস্থাটা যদি আমরা বের করে আনতে পারি, আমরা বুঝে নিতে পারবো যে অন্যান্য জনগণও হয়তো বা কাছাকাছি ভাবেও তারা এফেক্টেড হতে পারে। এবং এই ফাইন্ডিংস এর উপর ভিত্তি করে আমরা হয়তোবা পরবর্তী দিক নির্দেশনা দিতে পারবো। আসলে আমরা এখনো কিছু বলার মতো জায়গায় নাই, আমাদের একটা কংক্রিট একটা সার্ভে বা জরিপ লাগবে এবং এইটার ফলাফলের উপর ভিত্তি করে আসলে বলতে পারবো। প্রজেকশন হতে পারে, কারণ আপনি জানেন মডেল ক্যান বি ভেরি 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 ট্রিকি। অনেকেই অনেক মডেলিং করে কিন্তু আসলে ফলাফলে পরে সবাই কিন্তু অবাক হয়ে যায়। আমি মডেলিং এর ব্যাপারে আসলে খুব একটা কমেন্ট করবো না গবেষক হিসেবে। আমি জানি এটার অনেক সীমাবদ্ধতা আছে, তবে তারা যে করেছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই যে তারা এই চেষ্টাটুকু অ্যাটলিস্ট করেছেন এখানে। আমির ভাই, যে আমানুল্লাহ ভাই, একটু আমানুল্লাহ ভাইয়ের কাছে আসি। আমান ভাই আপনি আছেন তো? জি আমি আছি, প্লিজ। আমান ভাই দেখেন যে কয়েকটা আলোচনার মধ্যে দিয়ে আসলো যে এই কোভিড সিচুয়েশনে ইন্টারভেনশনের জায়গাটায় তথ্য সংগ্রহ করা বা খাদ্য পৌঁছে দেওয়ার এইসব একটা বড় সমস্যা ছিল, এবং একটাই সবাই ইন্টারভেনশনই করছে, সেটা হলো মানুষের কাছে তথ্য দেওয়া। কিন্তু আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করি আপনাকে। গত সপ্তাহে আমি অফিস থেকে ফিরছিলাম, তখন হঠাৎ করে দেখি যে রাস্তায় মনে হলো যে একটা দোকানে ঢুকে বাজার করতেছিলাম, একটা আইসক্রিম দেখে তখন লোভ সামলাতে না পারে একটা আইসক্রিমও নিলাম খাওয়ার জন্য। তো আইসক্রিমটা খেতে যে আমার মনে হলো যে আইসক্রিমটা অনেক পুরনো। ভিতরে মনে হলো যে কয়েক মাস যে বন্ধ ছিল, দোকানগুলি বন্ধ ছিল, হয়তো
আপনার দোকানে ইলেকট্রিক সাপ্লাই এই জিনিসগুলো ঠিক মতন ছিল না, আবার দোকান খুলছে সেগুলি আবার ফ্রিজিং এ ঠান্ডা করে রেখে দিচ্ছে। আমার কাছে মনে হলো যে কোয়ালিটি ইজ এ ফুড, তো আমাদের তো ফুড সেফটি নিয়ে, ফুডের অ্যাডাল্ট্রেশন নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু আপনার এই কোভিড এর সময় এই কোয়ালিটিটা হয়তো অনেক ফল করছে, ফুড যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে। এখন আমি আপনার কাছে দুটো জিনিস জানতে চাই যে এই কোভিড এর কারণে ফুডের কোয়ালিটি ফল করছে কিনা, এটা আপনি কি মনে করেন? সেকেন্ড পয়েন্টটা হলো যে মানুষকে খাদ্য রিলেটেড তথ্য দেওয়ার জন্য, আপনি যেহেতু বিসিসি তেই কাজ করেন, সেই জায়গাটায় কি আপনাদের কোনো অ্যাসেসমেন্ট আছে যে মানুষ কতটুকু আবার কি ধরনের খাবার খেতে হবে বিসিসি তে তোমার এই কোভিড এর সময় পুষ্টির মান ঠিক রাখার জন্য? এগুলি কোনো অ্যাসেসমেন্ট বা সার্ভে আপনাদের প্ল্যান ছিল কিনা, করছেন কিনা বা করবেন কি? ধন্যবাদ। আমির ভাই প্রথমে বললেন এবং শক্তিগেন ভাই বললেন, আমি এবং আপনি যে বিষয়গুলি আমার উপর ছেড়ে দিলেন, আমি আমার অবজারভেশন থেকে এবং আমার যে এখনকার অ্যাক্টিভিটিস এগুলির প্রেক্ষিতে একটু বলার চেষ্টা করব। একটু আমি যে এখানে শক্তিগেন ভাইও বলেছেন যে তেমনটা, বরঞ্চ আমরা মানুষকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, সচেতন থাকার চেষ্টা করি এবং কিভাবে নিউট্রিশিয়াস ফুড তারা তাদের হাতের কাছে যেটা রয়েছে সেটা থেকেই বেছে নিয়ে তার পরিমাণ এবং সুষম খাবারের যে পরিমাণ যা প্রয়োজন সেটুকু জেনে তারা খাবে, সেখান থেকে সে কিন্তু তার নিউট্রিশনটুকু পাবে। আমি এখানে বলবো যে কোনোভাবেই আমরা বলবো না যে এত এত খাবার তাকে কিনতে হবে, তাকে পেতে হবে, এটা সাপ্লাই থাকতে হবে। আমি কিন্তু এখানে একটু ডিফার করি। আমি শুধু বলবো যে আমাদের হাতের কাছে, অর্থাৎ আমাদের এখানে এখনো যদিও আরবানাইজেশনটা বাড়ছে রয়েছে এবং আমরা কাজের সন্ধানে সবাই আরবানে ছুটি, তারপরেও একটা বিশাল অংশ এখনো গ্রামে বাস করে, উপজেলা জেলা মফস্বলে বাস করে এবং তাদের এরিয়াতেই তাদের প্রোডাকশনটা স্প্রেড করায় সীমাবদ্ধ আছে। এবং আমি অবশ্যই একেবারে মানে অত্যন্ত জোরালো ভাবে বলতে চাই যে আসলে প্রোডাকশনে কিন্তু কোনো ধরনের ছেদ পড়ে নাই আমাদের। আমি বলবো কোনো মাঠ কিন্তু ফাঁকা যায়নি, কোনো বাগান, কোনো ফার্ম কিন্তু বন্ধ হয়ে যায়নি কোভিড সিচুয়েশনে। বরং আপনারা এবার দেখেছেন যে সেই রাইসের কথা যেহেতু হচ্ছে, সেখান থেকে শুরু করে সমস্ত ভেজিটেবলস, ক্রপস যেগুলি রয়েছে সবকিছু কিন্তু অ্যাভেলেবল রয়েছে। আমি বলতে পারি যে আমরা শহরে থেকে কতটুকু পাচ্ছি সেটা একটা প্রশ্ন হতে পারে, বাট যারা লোকালিটিতে আছে তাদের কিন্তু এই সমস্যা হচ্ছে না। বরং আপনি যেমন আইসক্রিম খেতে একটা আর্টিফিশিয়াল ফুডের দিকে আপনি ঢুকেছিলেন, আপনার এই রেফারেন্সটা খুব চমৎকার লেগেছে, এটা দিয়ে কথা বলা যায়। বরং আমাদের কিন্তু এখন বিকল্প ভেবে যেটা থেকে আমাদের পুষ্টিটুকু পাওয়া সম্ভব সেটা খাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। আমরা সহসাই কোনো শপে থেকে আমরা রেডি ফুডের দিকে এখন আর ঝুঁকবো না, বরং আমার হাতের কাছে যে মাঠে, আমার বাগানে, আমার অথবা আমার চাষি যেটা লোকালি বিক্রি করতে নিয়ে এসছে, যেটা পাওয়া যাচ্ছে সেটা দিয়ে আমার খাদ্য আমি তৈরি করে সেটা থেকে খাওয়ার চেষ্টা করব। আমার এই যে ফুড কোয়ালিটির কথা বলেছেন, এখানে একটু পরে যদি আসি, শুরুতেই প্রসঙ্গটাতে যাই যে আমাদের অ্যাভেইলেবিলিটিটা এখন নির্ভর করে মূলত পরিবহনের উপরে। আমরা কিন্তু সরকারের যে উদ্যোগ পরিবহন সেক্টরে নিয়েছে এবং নিয়ে যাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে, আপনি ফসলাদি বলেন, ফল বলেন, এবং এখন তো এই হালে যে বিশেষ ট্রেন সার্ভিস, পরিবহন সার্ভিস সরকার এগুলি করেছে, এগুলির মাধ্যমে কিন্তু চাষিদের উপকার হচ্ছে, পাশাপাশি যেখান থেকে তারা পাবে না সেখানে এগুলো নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। সুতরাং গভর্নমেন্টের এই যে পলিসিগুলি, এগুলি আপনাকে একভাবে যেমন ইকোনমিক্যালি আপনাকে স্টেবল রাখছে, পাশাপাশি যারা ভোক্তারা তারাও কিন্তু পাচ্ছে। এখন যদি ফুড কোয়ালিটির কথা বলে, আমি বলবো যে অবশ্যই সাপ্লাই এবং রেডি ফুডের কোয়ালিটি তো এটা সম্ভব এটা করা, কারণ এখন কয়টা ফ্যাক্টরি, কয়টা উৎপাদক সেভাবে প্রোডাকশন করতে পারছে, সেই কোয়ালিটি মেনটেন করতে পারছে, আর ভোক্তারা, কনজিউমাররা কি পরিমাণ সেটা নিতে পারছে। এখন আমি আবারও বলবো সেখানে যে যথাসম্ভব মানে
কম বাজারে গিয়ে ম্যাক্সিমাম ম্যানেজ করার চেষ্টা করছে সবাই এখন। এই বিষয়টা কিন্তু চলে আসছে, অর্থাৎ তার হাতে যেটুকু আছে সেটুকু দিয়ে এখন চলার চেষ্টা করছে। তার অর্থ এই না যে সে কম খাচ্ছে, কম খেলে তো তার প্রবলেম থেকেই যাবে, সে অন্য ধরনের সমস্যা ভুগবে, কিন্তু যেগুলো অ্যাভেলেবল সেখান থেকে পাওয়ার তারা চেষ্টা করছে। আপনি আরেকটা জায়গায় বলেছেন যে বিসিসি পারপোজে আমরা মানে কি ভাবছি বা কোনো ধরনের পরিকল্পনা আমাদের ছিল কিনা। আমরা খুবই এখানে লাকি, আমি একটু জোরালো ভাবে বলবো, আমার অফিসে এলেও আমার লাইন ডিরেক্টর মহোদয়ের সাথে কথা বললে আপনারা জানতে পারবেন যে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে আমাদের একটা কন্টিনিউয়াস একটা অ্যাক্টিভিটিস যেটা বলা হয় মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, যেটা এটা আগে থেকে তৈরি করা ছিল। শুধুমাত্র এই কোভিড সেশন আসার পর থেকে আমরা এটাতে শুধু ইনফরমেশন গুলি যোগ করে দিয়েছি। আমরা ইনফরমেশন দেওয়ার জন্য রেডি ছিলাম, কিন্তু কোভিড ইনফরমেশনটা আমরা পরবর্তীতে অ্যাড করেছি এবং সরকারের অন্যান্য মন্ত্রণালয়গুলি সহ অন্যান্য সার্ভিস সেক্টরগুলি সহ আমাদের খুব কাজে এসেছে একটা কথা, যে একটা না দুইটা কথা। একটা হলো যে হাইজিন প্র্যাকটিসটা, আরেকটা হচ্ছে আমি বলবো যে প্রিভেনশন পাওয়ারের বিষয়টা কিন্তু আমি গুরুত্ব দিচ্ছি। মানুষের যে আপনি খাচ্ছেন কি, খাবেন কি, কতটুকু খাবেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার বডির ইমিউনিটিটা বাড়ানো, তার প্রিভেন্টিভ পাওয়ারটা বাড়ানো নিয়ে কিন্তু কথা হচ্ছে। এবং নিউট্রিশন প্রথম থেকেই এই কাজগুলি করে আসছে। নিউট্রিশনের একটা বড় পার্ট যে ফুড প্রিপারেশন থেকে শুরু করে ফুড প্রোডাকশন থেকে শুরু করে সেখানে অবশ্যই একটা হাইজিন একটা মেনটেন করতে হবে। কোনো ধরনের কন্টামিনেশন, কোনো ধরনের যদি যেমন ফার্টিলাইজার, ক্ষতিকারক রাসায়নিক এগুলি যাতে না থাকে সেটা বলছে। এটা যখন আবার গ্রহণ করবে তখনও যেন কোনো ধরনের কন্টামিনেশন, জীবাণুধারা আক্রমণ এবং রান্না তৈরি করার সময়, পরিবেশন করার সময়, এমনকি সংরক্ষণের সময় যাতে কোনো ধরনের সংক্রমণিত না হয়, যাতে করে আবার খাওয়ার পরে পরবর্তীতে কোনো ধরনের ইনফেকশন হয়ে তার বডিতে এই খাদ্যের উপাদানগুলি অ্যাবজর্ব করে কোনো ধরনের বাধা তৈরি করে। সেজন্য কিন্তু কাজ করে থাকি আমাদের বিসিসি বলেন, বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন এবং ফুড সিকিউরিটি, দুইটা জায়গাতেই কিন্তু এই বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশ টেলিভিশনের একটা লাইভ টক শো আমরা চালিয়ে যাচ্ছি প্রতি রবিবার, আপনারা জানেন দুপুরে 12:40, কিছুদিন 2টার সময় প্রচারিত হয়েছে, কিছুদিন বৃহস্পতিবার। কোভিড আসার পর থেকে আমরা 2টার সময় করছি, আপনারা জানেন। সরি, 12:40-এ 2টার সময় স্বাস্থ্য জিজ্ঞাসাটা লাইভ যায়, এই জন্য আমরা 12:40-এ স্টার্ট করি। এখানে বিভিন্ন ধরনের বিশেষজ্ঞগণ কথা বলেন এবং আমরা নন কোভিড সিচুয়েশনে যে ধরনের প্রশ্ন পেতাম, কোভিড সেশনে কিন্তু সে ধরনের প্রশ্নই পাচ্ছি। অর্থাৎ এটা মানুষের যে নিউট্রিশন সংক্রান্ত যে চাহিদা এবং কোয়ারিজ সেগুলি কিন্তু খুব বেশি পরিবর্তন হয়নি, বরং আমাদের ইনফরমেশন গুলি এখান থেকে তারা বেশি পাচ্ছে এবং তারা সমানভাবে পার্টিসিপেট করছে। বাংলাদেশ বেতারে হিউজ অনুষ্ঠান জাতীয় পুষ্টি সেবার নামে গিয়েছে, আপনারা হয়তো অনলাইনেও দেখে থাকতে পারবেন, এখন অনলাইনে অনেক অনুষ্ঠান যাচ্ছে। সেখানে খবরের আগে বা বিশেষ কোনো অনুষ্ঠানের আগে শেষে আমরা কিন্তু এই প্রচারণাগুলি চালিয়েছি। সুতরাং আমি অবশ্যই গর্ব করে বলবো সরকারের যথেষ্ট পরিমাণ সরকারি মাধ্যম ব্যবহার করে ইনফরমেশন দেওয়ার মতো প্রিপারেশন ছিল এবং এটা এখন কন্টিনিউ করছি। আমরা সেই সাথে আমাদের বিভিন্ন ধরনের এই ধরনের পলিসি ডায়ালগ ফোরামে আমরা এই তথ্যগুলি শেয়ার করছি। আমাদের একটা ফেসবুক পেজে আমরা বিষয়গুলি নিয়মিত শেয়ার করছি। আর এখানে শেষে আরেকটা কথা উল্লেখ করে দিতে চাই, আমি জানি না সময় কতটুকু বাকি আছে। আমরা খুবই লাকি যে 2018 শেষের দিকে 19-এর প্রথম দিকে ফাইনাল হয়ে গেছে স্টেট অফ ফুড সিকিউরিটি এন্ড নিউট্রিশন ইন বাংলাদেশ, যেটা ব্র্যাক ইউনিভার্সিটি করে থাকে। এটা কিন্তু একটা রেজাল্ট এসেছে। আমরা ডিসেমিনেশনটা এখন একটু থেমে আছে এই সিচুয়েশনের কারণে। এবং গত 2-1 দিন আগে আমরা যখন এই অর্থ বছরে অর্থাৎ 2020-21-22-এর ওয়ার্ক প্ল্যান নিয়ে কাজ করছিলাম, তখন আমাদের লাইন ডাইরেক্টর মহোদয়ের একটা পরিষ্কার নির্দেশনা ছিল যে সার্ভিলেন্সটা আবার 2020-21-এ কি স্ট্যাটাস যায় সিকিউরিটি এন্ড নিউট্রিশনে, এটা অবশ্যই চালু রাখতে হবে। আমরা কন্টিনিউ করব। আপনারা সুবুক্তিন ভাই এবং শামীম ভাই, আমির ভাই, আপনারা যদি যে থ্রাস্টটা এখানে বলছেন আমরা হয়তো ওখান থেকে একটা রেজাল্ট পাবো।
আরেকটা বিষয় উল্লেখ করে দিতে চাই যে কোভিড সিচুয়েশনের আগেই আমরা কিন্তু ন্যাশনাল মাইক্রোনিউট্রিয়েন্ট সার্ভের যে দ্বিতীয় পর্যায়ে আমরা শুরু করার উদ্যোগ নিয়েছি। আমরা একটা প্রাইমারি বলা যায় যে প্রজেক্ট করেও ফেলেছি ঢাকা ডিভিশনের মধ্যে 8টা জেলায়। সেখান থেকে যে ফলাফলগুলি এসছে এগুলোর ভিত্তিতে এটাকে আমরা সারা দেশে ব্যাপকভাবে রিপ্রেজেন্টেটিভ একটা সার্ভে করার উদ্যোগ নিয়েছি। ট্রেনিং কমপ্লিট করা হয়ে গেছিল আমাদের যারা এই বিষয়ে কাজ করবে তাদের, কিন্তু ওই নির্দেশনার ফলে যে কাজ করা বন্ধ, আমরা সেই থেকে এটা একটু বন্ধ। ধন্যবাদ আমানুল্লাহ ভাই, আপনার একটা বিস্তারিত ভাবে এনএনএস এর কমিউনিকেশন অ্যাক্টিভিটিস গুলো বলার জন্য। আমি আপনার কাছে ফিরে আসবো আবার। আমি একটু আমির ভাই আপনার কাছে আসতে চাই যে আমানুল্লাহ ভাইয়ের পার্সপেক্টিভ থেকে তারা কমিউনিকেশনের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছে। আমি তারপরও একটু আপনার কাছে জানতে চাই যে আমরা যে কথাটা সবাই এগ্রি করতেছি, কোভিড এর জন্য আমাদের পুষ্টির উপর একটা বড় ধাক্কা যাবে, এবং যেখানে সেবুক্তাজিন যেটা বললেন যে প্রান্তিক মানুষদের একটা বড় সমস্যা হচ্ছে। আপনার কাছে জানতে চাই যে এই একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কি করা উচিত, এই পুষ্টিটা যেটা ইফেক্ট করবে, ইমপ্যাক্ট করবে, কি করা উচিত আমির ভাই? জি জি জি, ধন্যবাদ শামীম ভাই। আমি আমান ভাইয়ের কথার সূত্র ধরেই বলছি আর কি, এবং শওকতাজুন ভাইয়ের কথার সূত্র ধরে যে প্রান্তিক জনগোষ্ঠী আসলেই এখন আমাদেরকে আগে মানে শিওর হতে হবে, নিশ্চিত হতে হবে আসলে প্রান্তিক জনগোষ্ঠী বলতে এতদিন আমরা যাদেরকে বুঝে আসছি যে একদম এক্সট্রিম পোর, যেটা ডিফাইন্ড ওয়েল ডিফাইন্ড এক্সট্রিম পোর, আরেকটা গ্রুপ আছে যেটা হচ্ছে ইমপ্রুভিং পোর, এবং আরেকটা গ্রুপ আছে যারা হচ্ছে সিজনাল পোর। এবং এই কোভিড এর কারণে এখন যে নিম্ন মধ্যবিত্ত যে শ্রেণীটা ছিল তারাও কিন্তু অলরেডি জিরো ইনকামের লেভেলে চলে আসছে। এটা হয়তোবা আমি এখন এই মুহূর্তে স্ট্যাটিস্টিক্স দিতে পারছি না, বাট এটা আমাদের আমাদের অ্যাসেসমেন্ট, আমাদের অবজারভেশন যে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীটাও অলমোস্ট জিরো ইনকাম লেভেলে চলে আসছে। সো এই যে চারটা ক্যাটাগরির কথা বললাম, এরাই এখন আমাকে বলতে হবে যে এরাই এখন প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে। সো এদেরকে রিচ করার জন্য আসলে রেগুলার যে প্রোগ্রামিং মেকানিজম আমাদের আছে, কান্ট্রি ওয়াইড যে রেগুলার প্রোগ্রাম মেকানিজম আছে, এটা দিয়ে আসলে সম্পূর্ণভাবে তাদেরকে রিচ করা সম্ভব হবে না। তাদের জন্য দরকার স্পেসিফিক টার্গেটেড সার্ভিস ডেলিভারি, টার্গেটেড প্রোগ্রামিং। যেমন যারা একদম এক্সট্রিম পোর তাদের জন্য যে স্ট্র্যাটেজি বা সার্ভিস ডেলিভারি মেকানিজম হবে, যারা ইমপ্রুভিং পোর বা যারা সিজনাল পোর, কিংবা যারা এই কোভিড সিচুয়েশনের কারণে জিরো ইনকাম লেভেলে চলে আসছে, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী যারা, তাদের জন্য স্ট্র্যাটেজি এবং সার্ভিস ডেলিভারি মেকানিজম সিমিলার হবে না। সেজন্য আমার সাজেশন যেটা, বা আমি যেটা বিলিভ করি যে এই চার শ্রেণীর জন্যই দরকার হচ্ছে টার্গেটেড সার্ভিস ডেলিভারি বা টার্গেটেড প্রোগ্রামিং, যেন তাদেরকে তাদের মতো করে হতে পারে সেটা সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় নিয়ে আসা, কিংবা যে নিউট্রিশন সার্ভিসেস কান্ট্রি ওয়াইড সার্ভিস প্রোগ্রামিং আছে তাদেরকে যেন তাদেরকে লক্ষ্য করে যেন তাদেরকে পৌঁছে দেওয়া যায়, এবং আদার যে মাল্টি সেক্টর প্রোগ্রামিং গুলো আছে, ফুড সিকিউরিটি প্রোগ্রামিং, লাইভলিহুড যে প্রোগ্রামিং গুলো সার্ভিস গুলো আছে, সেটা যেন তাদেরকে টার্গেটেড ওয়েতে তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। এজন্য আমার সাজেশন হচ্ছে যে টার্গেটেড প্রোগ্রামিং বা সার্ভিস ডেলিভারি মেকানিজম একটা তৈরি করা এই সময়ের মধ্যে, এবং পোস্ট কোভিড সিচুয়েশনেও, পোস্ট প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য, কারণ এটার ইম্প্যাক্ট একটা লং টার্ম পড়বে। এটা আমার 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 ধারণা, আমার অবজারভেশন। এটা অতি সম্প্রতি শেষ হচ্ছে না, এটা ইম্প্যাক্টটাও চলবে বেশ কয়েক বছর। সো এরকম একটা শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম টার্গেটেড সার্ভিস ডেলিভারি এবং টার্গেটেড প্রোগ্রামিং দরকার এই প্রান্তিক জনগোষ্ঠীকে রিচ করার জন্য। জি শামীম ভাই। ঠিক আপনার কাছে বলতে চাই যে আপনি কোনো আইডিয়া জেনারেট করতে পারছেন যে মনে করেন আরবান স্লামের জন্য আমাদের কি করা উচিত? ওকে, আরবান স্লামে যারা আছে, বিশেষ করে যারা একেবারেই ভালনারেবল, যাদেরকে আমরা বলছি যে স্লাম ডুয়েলার্স তো আছেই, এদের চেয়েও ভালনারেবল আছে আন্ডার ডেভেলপড স্লাম ডুয়েলার্স, এবং যারা স্কোয়াটার ডুয়েলার্স আছে তারা, যারা কিন্তু রেগুলার সার্ভিস মেকানিজমের আওতায় নাই।
যাদেরকে ধর্তব্যের মধ্যেই নেই, যারা এই রেগুলার সার্ভিস ডেলিভারির মধ্যে। সো আমরা অ্যাজ এ কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড আমরা যেটা করছি যে তাদেরকে একটা ট্র্যাকিং মেকানিজমের মধ্যে নিয়ে আসছি, এবং তাদের জন্য একটা স্পেশাল তার যেন তারা তাদের মিনিমাম রিকোয়ারমেন্টটা, মান্থলি মিনিমাম রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারে, এই জন্য তাদেরকে সেই সেফটি নেটের আওতায় তাদেরকে নিয়ে আসছি। এটা ক্যাশ, ফুড সাপোর্ট এবং আদার্স যে সাপোর্ট গুলো আছে সেগুলো এনশিওর করার জন্য। সো এই জিনিসটা স্পেশালি আরবানের জন্য যে জিনিসটা আসলে প্রয়োজন, যে এই ট্র্যাকিংটা, আইডেন্টিফিকেশনটা এবং ট্র্যাকিংটা প্রয়োজন, খুবই জরুরি, যে আসলে কোন শ্রেণীর লোকরা প্রান্তিক জনগোষ্ঠীতে ছিল অলরেডি এবং কারা নতুন করে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে চলে আসছে এই কোভিড সিচুয়েশনের কারণে, তাদেরকে আইডেন্টিফাই করা, এটা আমরা করছি অলরেডি। এবং সেই অনুযায়ী তাদেরকে বিভিন্ন সার্ভিসের আওতায় নিয়ে আসা, সেটা সামাজিক নিরাপত্তা সার্ভিস হতে পারে, নিউট্রিশন, ফুড, ক্যাশ সাপোর্ট হতে পারে। তো এই ধরনের মেকানিজমের মাধ্যমে আসলে প্রান্তিক জনগোষ্ঠীকে রিচ করা সম্ভব, যেটা আমরাও করছি আরবান এরিয়াতে স্পেশালি। ধন্যবাদ আমির ভাই। আমি সেবকতাদ্দিন আপনার কাছে একটু আসতে চাই, দুটা গ্রুপ নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই। একটা হলো যে আমাদের মধ্যবিত্তের মধ্যে উইমেনরা এখন একটা বিশাল পরিমাণ উইমেন যারা ওয়ার্কিং উইমেন আছে। আমি তখন ওয়ার্কিং উইমেন ইন দ্য গার্মেন্টস সেক্টরও আছে, আবার আমাদের সার্ভিস সেক্টরে, গভর্নমেন্ট সেক্টরে এদের একটা বড় অংশ আছে। আরেকটা গ্রুপ হলো একেবারে চাইল্ড যারা, আমরা আমাদের শিশুদের একটা বড় অংশ এখন আছে, এবং এই কোভিড সিচুয়েশনে হয়তো আমাদের প্রেগনেন্সি পরিমাণটাও বেড়ে যাবে, সামনের দিকে হয়তো আমরা নতুন নবাগত শিশুদের পাবো। আপনার কোনো সাজেশন আছে কিনা এই ওয়ার্কিং উমেনদের পুষ্টি এবং শিশুদের পুষ্টি নিয়ে সরকারের বা আমাদের ডেভেলপমেন্ট সেক্টরের কি করা উচিত টু লং টার্ম পার্সপেক্টিভে? ধন্যবাদ শামীম ভাই। আসলে লং টার্ম পার্সপেক্টিভ এটা তো আসলে বিরাট একটা দীর্ঘ মেয়াদি, এবং এই টাইম পয়েন্টে বা এই সংক্ষিপ্ত পরিসরে হয়তো বা সেটার ব্যাপারে কিছু বলতে যাওয়াটা হয়তো সেটার প্রতি সুবিচার করা হবে না। আমি যদি যেহেতু কোভিড একটা আমাদের কাছে মানে এখনো একটা অনগোয়িং একটা ক্রাইসিস, যেটা দিয়ে আমরা এখন এফেক্টেড হচ্ছি, এবং যেটা আমির বলল যে হয়তো আগামী 4-5 বছর আমরা এই কোভিড জনিত সমস্যার মধ্যে দিয়েই হয়তো আমাদেরকে কাটাতে হবে, যতদিন না পর্যন্ত একটা ইফেক্টিভ ভ্যাকসিনেশন পৃথিবীতে আসে এবং সেই ভ্যাকসিন আমাদের দেশে অ্যাভেলেবল হয়, আমাদের সাধারণ মানুষের জন্য অ্যাভেলেবল হয়। It could take time, it could take 5 years or it could take even more, 10 years ও হতে পারে। অনেকে অনেক কথাই বলছে যে সেপ্টেম্বরে অক্টোবরে হয়ে যাবে, কিন্তু কিছুটা মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট হিসেবে সেটা আপনিও সম্ভবত স্বীকার করবেন, আমরা জানি জিনিসটা এত সহজ না। কারণ ওই ভাইরাস মিউটেট করলে বর্তমান যে ভ্যাকসিনটা কার্যকরী হিসেবে তৈরি করা হবে হয়তো পরের বছর সেটা আর কার্যকর হবে না, নতুন ভ্যাকসিন লাগবে পরের বছরের জন্য। এনিওয়ে, আমি অফ ট্র্যাক না শামীম ভাই, শফিকুদ্দিন ভাই কানেকশনটা বোধহয় কল করছে। শোনা যাচ্ছে? জি, এখন শোনা যাচ্ছে। ওকে, শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি যদি এই ওয়ার্কিং উইমেনদের যদি আমরা বায়োলজিক্যাল ভাবে 3টা গ্রুপে চিন্তা করি, আমরা একটা গ্রুপ পাবো যারা নর্মাল মাদার, ওয়ার্কিং মাদার। একটা গ্রুপ পাবো যারা গর্ভবতী, এবং একটা গ্রুপ পাবো যারা হচ্ছে স্তন্যদায়ী। তো এই 3টা গ্রুপ, এদেরকে আমরা কোভিড এর পার্সপেক্টিভে আমরা কি চিন্তা করতে পারি? কোভিড এর পার্সপেক্টিভে আসলে যেটা মানে কোনো ম্যাজিক বুলেট কিন্তু নাই।
ফ্র্যাঙ্কলি স্পিকিং মানে তাদের জন্য নিউট্রিশনালি আমাদের কি চিন্তা করা উচিত, আমাদের কিন্তু কোনো ম্যাজিক বুলেট নাই। এটা কিন্তু ওই পুরানো জিনিসই, অনেক ক্লিশে হয়ে যাওয়া একটা শব্দ। ক্লিশে হয়ে যাওয়া বলছি কারণ এটা আসলে বহুল ব্যবহৃত একটা শব্দ, ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য। একজন পুষ্টিবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি আবারও বলবো যে এই সময়ে আমাদের ব্যালেন্স ডায়েটটা, ব্যালেন্স সুষম খাদ্যের ব্যবস্থা করতে হবে। এবং এটা ওয়ার্কিং উইমেন, আপনার হতে পারে সে গার্মেন্টস কর্মী, হতে পারে সে আরো নিচের দিকে কাজ করে, একদম ধরেন শ্রমিক, পথের শ্রমিক, কাজের বিনিময়ে যারা খাদ্য কর্মসূচিতে আছে। আবার আমাদের মতো ধরেন শহরেই আমরা চাকরি বাকরি করি যেসব ওয়ার্কিং মহিলা আছে, সবার ক্ষেত্রেই একই জিনিস প্রযোজ্য, সুষম খাদ্য খেতে হবে। যেটা ব্যাপার, আমাদের আসলে ইনফরমেশন লেভেলটা আসলে মানে আমরা দিয়ে যাচ্ছি, আমরা প্রত্যেক লেভেল থেকে, সরকারের চ্যানেল থেকে, আমান ভাই যেটা বললেন তারা বিসিসির ব্যাপারে অনেক কাজ করেন, এবং আমরা সবাই যে যার লেভেল থেকে বিসিসির ব্যাপারে কাজ করি। এবং আমার মনে হয় এই কাজটা করে যেতে হবে, কারণ আমার যেটা ধারণা এখনো আসলে এই সুষম খাদ্যের কনসেপ্টটা আমরা মানুষের মধ্যে, জনমানুষের মধ্যে এখনো সেভাবে সাকসেসফুলি ডিসেমিনেট করতে পারি নাই। হ্যাঁ, আপনি এটা বাইরে গিয়ে দেখবেন, ঢাকা শহরে আমাদের যে নর্মাল যে লাইফস্টাইলে আমরা যেসব খাবার খাই সেগুলো থেকে আপনি সহজেই ধারণা করতে পারবেন। তো এইটা আমাদের চালিয়ে যেতে হবে। জাস্ট আমি যদি এখানে অডিয়েন্সের সুবিধার্থে যদি একটু বলি যে সুষম খাদ্যটা কি, সেটা হচ্ছে সুষম খাদ্য আমাদের দৈনন্দিন জীবনে, দৈনন্দিন প্রত্যেক দিন যেসব খাবার খাই সেই খাবারগুলোই একটু পরিমাণ মতো খেতে হবে। অর্থাৎ পরিমাণ মতো ভাত, রুটি, পরিমাণ মতো ডাল, মাছ, সবজি। সবজিটা আসলে বেশি খেতে হবে, এটা কোভিড এর কারণে বেশি প্রাসঙ্গিক। কারণ যেটা আমান ভাই বললেন যে এই সময় আমাদের ইমিউনিটি বুস্টিং এর একটা ব্যাপার থাকে, এবং সবজি এবং ফ্রেশ ফলমূল, আমি যদি ভুল না করি এই দুটো জিনিস কিন্তু এই সাপ্লাইটা আগের মতো আমরা পাচ্ছি না। আমরা যারা মোটামুটি সামর্থ্যবান আছি সমাজে, তাদের ক্ষেত্রেও নানা কারণে সে আগের মতো ভাবে আমরা সবজি ফলমূল খেতে পারছি না। এবং একজন বিজ্ঞানী হিসেবে আমি বলবো, পুষ্টি বিজ্ঞানের একজন বিজ্ঞানী হিসেবে বলবো যে সবজি এবং ফলমূল, এই দুটো জিনিস থেকে খুব সহজেই খুব ভালো মানের পুষ্টি মানের নিউট্রিয়েন্ট আমরা পাই, যেমন মিনারেলস এবং ভিটামিন। তো এই জিনিসটা আমাদেরকে এখন খাওয়াটা বাড়িয়ে দিতে হবে। এবং যেসব খাবার খেলে, যেসব যেমন ক্ষতিকর খাবার, যেমন হার্টের এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়, ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়, কারণ বেশি মাত্রায় ভাত আমাদের খাওয়া ঠিক না, আমাদেরকে পরিমিত ভাত খেতে হবে। এখন পরিমিত বলতে কতটুকু বোঝায়? আমি গ্রামে গিয়ে যখন কাজ করতে যাই তখন দেখি যে এক এক দিন এক একটা ফ্যামিলিতে 5 কেজি 7 কেজি ভাত রান্না হয়। তার মানে আমি হিসাব করে দেখলাম জনপ্রতি তারা প্রতিদিন 1 কেজি করে ভাত খাচ্ছে। এটা কিন্তু আসলে খুব আইডিয়াল সিচুয়েশন না, আমাদের এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। আবার যেসব ক্ষতিকর খাবার যেগুলো আমাদের লিমিট রাখতে হবে, যেমন তেল চর্বি জাতীয় খাবার, এগুলো আমাদের পরিমিত মাত্রায় খেতে হবে। মাছ মাংস আমরা গত 1 দশকে কিন্তু অনেক বেড়েছে মাছ মাংস খাওয়ার। এখন আমরা আগের থেকে কয়েক গুণ আমরা বেশি খাচ্ছি, কিন্তু যেটা ব্যাপার আমরা এখনো যেটা অপটিমাম আদর্শ, অর্থাৎ সুষম খাদ্যের নিরীক্ষে যেটুকু আদর্শ, আমরা কিন্তু সেই পর্যায়ে এখনো যেতে পারি নাই। এটা একটা দীর্ঘমেয়াদী একটা প্রসেসের ব্যাপার, এটা হয়তো ওভারনাইট এটা হবে না, তবে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। তো এইটা আমি যেটা বললাম এটা হচ্ছে সাধারণ ওয়ার্কিং উইমেন, এটা তাদেরকে এই অ্যাপ্রোচে যেতে হবে যে সবাইকে আসলে সুষম খাদ্যটা খেতে হবে, এবং যেসব খাদ্যের প্রয়োজন নেই সেগুলো পরিহার করতে হবে, বেশি প্রয়োজন নেই বা যেগুলো ক্ষতিকর সেগুলো পরিহার করতে হবে। আরো যে দুটো গ্রুপ আছে, অর্থাৎ গর্ভবতী মহিলা এবং মাতৃদুগ্ধদায়ী যেসব মহিলা আছেন, এনাদের ক্ষেত্রেও আসলে ওই একই সাজেশন কার্যকর হবে। কিন্তু যেটা দরকার যে যেহেতু তার
তার ভিতরে একটা নতুন শিশু জন্ম নিচ্ছে এবং যিনি স্তন্যদান করছেন তাকে স্তন্যদান করতে হচ্ছে আরেকটা শিশুকে, একটা নতুন আরেকটা জীবনকে। তো তাদের ক্ষেত্রে এই সুষম খাদ্যের মাত্রাটা একটু বাড়িয়ে করতে হবে। যেমন তার একটু এনার্জি বেশি দরকার, তার একটু এক মুঠ ভাত একটু বেশি খাওয়া ভালো তার জন্য, তার একটু ডালটা হয়তো 1 চামচ বেশি খাওয়া ভালো হবে, তার শাকসবজি ফলমূলটা আগের অন্য স্বাভাবিক যে মানুষ আছেন তার থেকে হয়তো একটু বেশি খাওয়া ভালো। তো আমার মনে হয় মানে বেসিক প্রিন্সিপাল সবই এক। আপনি যে কোনো গাইডলাইন আপনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন না কেন, কোভিড এর জন্য কিন্তু স্পেশাল কোনো ম্যাজিক বুলেট কিন্তু কেউ প্রেসক্রাইব করে নাই। সবাই বলছে যে নিউট্রিশিয়াস সুষম খাদ্যটা সবাই যেন প্র্যাকটিস করে, এটাই বলতে চাই আর কি। থ্যাংক ইউ শেরবুক্তা জিন। আমান ভাই, আপনার কাছ থেকে একটু আসতে চাই যে তো আমরা দুটো কথা যেটা বললাম, দেখেন সব জায়গাটাতে বলতে যে আমাদের নতুন কোনো গাইডলাইন নাই, কিন্তু ফুড প্রোডাকশনও হচ্ছে, কিন্তু মূল সমস্যাটা থেকে যাচ্ছে যে ফুড ডিস্ট্রিবিউশন। হয়তো আমরা শহরে সেইভাবে সুষম সব খাবার পাচ্ছি না। ফুড ডিস্ট্রিবিউশনের জন্য আপনার কোনো সাজেশন আছে কিনা, এবং এনএনএস এই ব্যাপারে কি করছে স্পেসিফিক্যালি, যে আপনার কমিউনিকেশনের জায়গা থেকে ফুড ডিস্ট্রিবিউশনের জন্য কমিউনিকেশনের কোনো প্ল্যানিং আপনাদের আছে? আমন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? ধন্যবাদ স্বামী ভাই। শুভদিন ভাই যেটা বলছেন, হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি আমরা। আমি এখন শুনতে পাচ্ছি। আমার লাইনটা বোধহয় মাঝে দুর্বল হয়ে যায়। জি, আমার মনে হয় ছবি ছাড়াই বলি। তাহলে আমার যে প্রশ্নটা ছিল, প্রশ্নটা হলো যে ফুড প্রোডাকশনের ক্ষেত্রে এবং ফুড খাওয়া কি খেতে হবে, এটা আমরা মোটামুটি সবাই। আমি একটু বিষয় অ্যাড করতে চাচ্ছিলাম যে ভাই বলেছেন, হ্যালো শুনতে পাচ্ছেন? আমি বলে যাব? জি, বলে যান। জি, ধন্যবাদ। আমি আসলে একেবারে যে সবাই জানি এটা আমি স্বীকার করব না, আমাদের জানার কিন্তু ঘাটতি আছে, আমাদের বোঝারও ঘাটতি আছে। আমরা মনে করি যে বোধহয় এক রাশ খাবার জোগাড় করতে না পারলে আমি পুষ্টিহীন হয়ে যাব, পুষ্টি আমার হবে না, আমি দুর্বল হয়ে যাব, আমার কিছুই হবে না। কিন্তু ওই শুভদিন ভাই যেটা বললেন যে আমি যদি সুষম খাবারের প্যাকেজটা যদি জেনে নিই, আমার দৈনন্দিন কতটুকু দরকার, কোন কোন আইটেমগুলি যেটাকে আমরা মাইক্রোনিউট্রিয়েন্টস বলতেছি, এগুলি কতটুকু পরিমাণে দরকার, থেকে পেতে পারি, আমি একেবারে যে ওই ফলটা ওই খাবারটা ওইটাই দরকার আজকে, ওটা না হলে ওটাই পাবো না, এই পর্যায়ে একটা প্ল্যানিং থাকতে পারে যে আমি এই আইটেমগুলি আমার স্টকে আগামী 3-4 দিন 5 দিনের জন্য থাকবে, এটা খাবো। এটা ফুরোতে আমি আবার এই জাতীয় বিষয়গুলি আমার কাছে আবার আমি সংগ্রহে নিয়ে আসবো। এখন কিছুটা তো আগের মতো এত টাইট নাই, অনেকখানি কিন্তু এখন স্বাভাবিক, সেখানে পাওয়া ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের তো আসলে করার কিছু নাই। এখানে কৃষি মন্ত্রণালয় এবং লাইভস্টক এবং ফিশারিজ মিনিস্ট্রি এরা কিন্তু বিশেষ ব্যবস্থাপনা করে যাচ্ছেন। আমি আবারও জোর দেব ওখানে যে প্রান্তিকই বলেন আর তৃণমূল পর্যায়ে বলেন, রুরাল পর্যায়ে বলেন, প্রত্যেক তার যে সারাউন্ডিংস এর মধ্যে যে সমস্ত খাদ্যগুলি পাওয়া সম্ভব, সেইগুলির মাঝখানে যে এই আইটেমগুলো আমাকে এই মুহূর্তে এই সংকটকালীন মধ্যে খেতে হবে, আমার পক্ষে সব হয়তো এখন পাওয়া সম্ভব না। সুতরাং আমরা মানুষকে সেভাবেই সচেতন করছি, মানে বিভিন্ন মাধ্যমে যাচ্ছে, বেতার এবং টেলিভিশনের মাধ্যমে এই কথাগুলি বলার আমরা চেষ্টা করছি, যেটা দিয়ে এই সিচুয়েশনকে ম্যানেজ করা সম্ভব। আপনি বলতেছিলেন যে ফুড ডিস্ট্রিবিউশনের কথাটা,
সরকার কিন্তু উদ্যোগ নিয়েছে। আমি যদিও স্বীকার করব না যে এটা একটা হিউজ পরিমাণে নেওয়া হয়েছে, কিন্তু সরকারের সামর্থ্যের মধ্যে অ্যারেঞ্জ করার একটা ব্যাপার রয়েছে, সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। এটাকে আরো জোরদার করা যেতে পারে, আরো দীর্ঘায়িত করা যেতে পারে, কন্টিনিউ করা যেতে পারে আমাদের অবস্থা বিবেচনায় এই প্রান্তিক। আমি এখন মনে করি আমরা কিছুদিনের মধ্যে করতে যাচ্ছি, আমরা কিন্তু সেই সিচুয়েশন নাই যে এখন কোনোটাই পাওয়া যায় না, মানুষের ক্রয় সীমার বাইরে, মানুষের হাতের নাগালে বাইরে সব পাওয়া যায়। সুলুতি ব্যান ভাই বলেছেন যে আমি কিন্তু সবাই পাচ্ছি, মাছ মাংস কেন পাচ্ছি, আমাদের কিন্তু সেই ধরনের একটা বিপ্লব ঘটে গেছে সরকারের প্রচেষ্টায় এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপের প্রচেষ্টায় এই অবস্থান কিন্তু আমাদের আজকে তৈরি হয়েছে। যে আগের মতো করে সেই দরিদ্র সীমা এবং ওই ধরনের জনগোষ্ঠী কিন্তু এখন আমার অবজারভেশনে পড়ে না। আমিও যদি রুরালে যাই, আমি নিউট্রিশন এটার সময় দেখে এসেছি, অনেকটা জায়গায় আমি দেখে এসেছি, সে ধরনের সিচুয়েশন নাই। শুধুমাত্র রয়ে গিয়েছে আমাদের কিছু নলেজ গ্যাপ রয়ে গিয়েছে, যে কোন ভাবে এটাকে ম্যানেজ করতে পারলে এটা করা সম্ভব। আমাদের একটা দৈনন্দিন খাবারের যোগান প্রস্তুত করা এবং খাবার সংরক্ষণের জ্ঞানের নলেজের অভাব থাকতে পারে। শামীম ভাই, যদি আমাকে শোনা যায়। শামীম ভাই। ধন্যবাদ অমন ভাই। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আমরা আপনার কথা শুনেছি। আপনি কি আরো কিছু অ্যাড করবেন? আমি মোটামুটি কভার করেছি, বলার চেষ্টা করেছি। শেষ করতে পারেন। তাহলে আমরা একটু আমির ভাই আপনার কাছ থেকে 1 মিনিটে একটু শুনতে চাই, আপনার কোনো ফাইনাল রিকমেন্ডেশন আছে কিনা। ধন্যবাদ শামীম ভাই। ফাইনালি আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে আসলে নিউট্রিশন জিনিসটা কোনো সিঙ্গেল ইস্যু না, এটা একটা হলিস্টিক ইস্যু। প্রথমে এই পারসেপশনটা আমাদের সবার মধ্যে গেঁথে নিতে হবে, এবং সেটার ট্রান্সলেশন ইন দ্য ফিল্ড, লাইক আমরা কমিউনিটির সাথে কাজ করছি, আমরা প্রাইভেট সেক্টরের সাথে কাজ করছি, সুশীল সমাজের সাথে জড়িত, আমরা সরকারের সাথে কাজ করছি। এই যে 4টা উইং, ডিফারেন্ট উইং, এদেরকে কালেকটিভলি কাজ করতে হবে টুয়ার্ডস কমন গোল টু ইমপ্রুভ দ্য নিউট্রিশন সিচুয়েশন ইন আওয়ার কান্ট্রি। সো এটা যদি আমরা কালেকটিভলি করতে পারি, তাহলে আমাদের অ্যাকাউন্টেবিলিটি এনশিওর হবে, আমাদের রেসপন্সিভনেস বাড়বে, এবং আমরা আমাদের যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য, যেটা জনগোষ্ঠীর পুষ্টিকে এনশিওর করা, সেটা তাহলে আমরা অ্যাচিভ করতে পারবো। এটা নট অনলি দিস বিয়ন্ড কোভিড সিচুয়েশন, বাট বিয়ন্ড কোভিড সিচুয়েশন অলসো আমাদেরকে এই ভাবেই কাজ করতে হবে। তাহলে আমরা আমাদের নিউট্রিশন সিচুয়েশনকে ইমপ্রুভ করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ আমির ভাই। সেবকতাজিন ভাই, আপনার কাছে লাস্ট যে প্রশ্নটা আমি করতে চাই, রিকমেন্ডেশন বাট নট ইন দ্য প্রোগ্রাম পার্সপেক্টিভ, যেহেতু আপনি একজন গবেষক, এই কোভিড এর এই সিচুয়েশন পুষ্টি নিয়ে আমাদের কি কি গবেষণা করা উচিত, এটা যদি আপনি লাস্ট আপনার একটা রিকমেন্ডেশন বলেন। আসলে এত কম সময়ে এটা ব্যাপারে বলাটা হয়তো খুব সঙ্গত হবে না, তবে আমার যেটা ইমিডিয়েট আমার মনে যেটা আসছে, একটু আগেই আমি বলেছি যে কোভিড আসলে এই এক মাঘেই শীত যাবে না, এটা কন্টিনিউ করবে। আমি যেটা মনে করি যে, এবং যেটা আমাদের দেশে এখন পর্যন্ত আসলে সেভাবে এখনো প্রেজেন্ট না জিনিসটা, সেটা হচ্ছে আমাদের একটা সার্ভেইলেন্স সিস্টেম দরকার, ফুড সিকিউরিটি, ডায়েটারি অ্যাসেসমেন্ট, এই 2টা জিনিসের উপরে একটা লং টার্ম সার্ভেলেন্স দরকার। এবং এই সার্ভেলেন্সের উদ্দেশ্য হবে একটা নির্দিষ্ট সময় পর পর
এবং এই নির্দিষ্ট সময়টা কিন্তু খুব লম্বা গ্যাপ দিয়ে না, এটা তুলনামূলকভাবে একটা শর্ট ইন্টারভ্যাল, হতে পারে 1 বছর 2 বছর। এই নির্দিষ্ট অন্তর পর পর এই হাউসহোল্ড ফুড ইনসিকিউরিটি এবং ডায়েটারি ইনটেক অ্যাসেসমেন্ট, এইটার আমরা একটা ডাটা ক্রমাগতভাবে পেতে থাকবো, এবং দ্যাট সার্ভিলেন্স সিস্টেম শুড বি রিপ্রেজেন্টেটিভ এট দ্য কান্ট্রি লেভেল। এ থেকে হবে কি যে কোন প্রান্তিক জনগোষ্ঠীটা সবার আগে এফেক্টেড হচ্ছে, কোন রিজিয়নটা সব থেকে আগে এফেক্টেড হচ্ছে, আগে থেকেই কিন্তু তথ্যগুলো আসবে। এখন উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যত বেশি আমরা এই ধরনের তথ্য আমাদের হাতে আসবে, আসলে আমরা এই কোভিড এর মতো সিচুয়েশন ভবিষ্যতে যদি আরো আসে, আল্লাহ না করুক আসুক, তাহলে আমরা কিন্তু আরো বেটার ভাবে প্রিপেয়ার থাকবো যে কিভাবে আমরা ট্যাকেল করব। এই জন্যই আমার মনে হয় একটা দীর্ঘমেয়াদী একটা সার্ভেলেন্স সিস্টেম থাকা দরকার। শামীম ভাই। থ্যাংক ইউ ভাই। আমি একেবারে লাস্ট প্রশ্ন করতে চাই আমানুল্লাহ ভাই আপনাকে। আমার একটা জিনিস জানা দরকার যে কোভিড এর সিচুয়েশনের কারণে কমিউনিকেশনে সোশ্যাল মিডিয়া ইজ এ মেজর টুলস হিসাবে ব্যবহার হচ্ছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে বেশ কাজ করছেন, এটা আমরা জানলাম। আপনাদের সামনে আর কি কি প্ল্যান আছে সোশ্যাল মিডিয়া নিয়ে? ধন্যবাদ আপনাকে। এই প্রসঙ্গ বলছি, আমরা একটা ডেডিকেটেড প্ল্যাটফর্ম কিন্তু করার কাজ শুরু হয়ে গিয়েছে, যেখানে অনবরত মেসেজ যাবে। আপনারা জানেন যে আগামী বিশ্ব মাটি এটা যদিও ঈদের কারণে একটু অ্যাক্টিভিটিটা পিছিয়ে যেতে পারে, বলছি না যাবে, এবং কন্টিনিউয়াস ইনফরমেশনের জন্য একটা ডেডিকেটেড পেজ, পোর্টাল এবং এই ধরনের ম্যাটেরিয়াল আমাদের ইউটিউব পেজেও থাকে। সেই সাথে টেলিভিশন তো থাকছেই। আমি এটা অত্যন্ত জোরালো ভাবে বলতে চাই যে মানে পকেট একটা পয়েন্ট থাকা উচিত, একটা মানুষের আস্থার জায়গা থাকা উচিত যে এই ধরনের একটা সিচুয়েশন হয়েছে, দেখি তো এনএনএস কি বলে, দেখি তো আইপিএইচএন কি বলে, হ্যাঁ, যে যারা তারা কি বলে, সেই পয়েন্টটা মানে এক্সিলেন্স, পয়েন্ট অফ এক্সিলেন্স আমরা একটু তৈরি করার প্ল্যান করছি, চেষ্টা করছি। সবাই যাতে আমাদের ওয়েব পেজটা দেখে, কোন একটা সিচুয়েশন হলো কি করা যায়, দেখি ওখানে কি আছে, প্ল্যান নিয়েছি। আপনাদের সবার সহযোগিতা থাকলে আমরা আসলে জনগণের যে পুষ্টি সংক্রান্ত যে তথ্য দরকার এগুলি এখানে দিতে পারবো। আমি হয়তো শেষ হয়ে যাওয়ার প্রোগ্রামটি এখানে একটু জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদেরকে একটু সময় দিতে হবে, একটু সময় দিয়ে জানার চেষ্টা করতে হবে যে আসলে আমার ওই ইনফরমেশনটা আমার জন্যই হচ্ছে। মিডিয়ার প্রতি, যে কোনো সোশ্যাল মিডিয়া হোক বা আমাদের টেলিভিশন রেডিও চ্যানেল হোক, সেখানে অনেক ধরনের মেসেজ বার্তা, কিন্তু এগুলি সরকার দায়িত্ব। আমাদের হিয়ারিংটা বাড়াতে হবে। কমিউনিকেশন একটা আমরা কথা বলি যে লিসেন টু লার্ন, লার্ন টু লিসেন, আমরা এটা জানি। এই কথাটা সবার মধ্যে দিতে হবে যে আগে একটু শুনে দেখি যে কি বলা হচ্ছে, কি করা দরকার, এটা হয়তো আমার জন্যই, অথবা আমার জন্য না হলেও এই মেসেজটা আমি আরেকজনের জন্য ক্যারি করতে পারবো। আমাদের জনগণকে না সেই জায়গায় নিয়ে যেতে হবে, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। ধন্যবাদ শামীম ভাই। ধন্যবাদ আমান ভাই, ধন্যবাদ সেবক তাজউদ্দিন ভাই, এবং ধন্যবাদ আমির ভাই। আপনাদের শত ব্যস্ততার মধ্যেও এই শামীম ভাই শুনতে পাচ্ছেন বলার জন্য, এবং আমরা চেষ্টা করব আমাদের এই পলিসি ডায়ালগ গুলি কন্টিনিউ রাখার। সবাইকে হারিয়ে ফেললাম শামীম ভাই। জি আমির ভাই, আপনার সাউন্ডটা বন্ধ হয়ে আছে, তাছাড়া আমরা আপনার কথা শুনতে পাচ্ছিলাম। তো আমি
আমি জানি যে আমরা এখন যারা কাজ করছি, আমিন ভাই, শেখুজ্জামান ভাই এবং আমান ভাই, আমরা মনে করি যে আমরা একসাথে সবাই সবার জায়গা থেকে একটু কাজ করলে সবারই ভুল ত্রুটি থাকবে। তার মধ্যে যদি আমরা একসাথে কাজ করতে পারি তাহলে আমাদের যে লক্ষ্য সেটা কাছাকাছি আমরা পৌঁছাতে পারবো। এরকম হঠাৎ করে প্যান্ডেমিক যেটা আসছে, আমরা পুষ্টিতে যত ভালো করছিলাম সেটা থেকে হয়তো পিছিয়ে যাচ্ছি, কিন্তু একসাথে যদি হাতে হাত মিলিয়ে আবার কাজ করতে পারি আমরা, তাহলে আবার আমাদের যে গ্যাপটুকু আছে সেটা আমরা ফুলফিল করতে পারবো। আমরা এমিনেন্সের পক্ষ থেকে আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে সুযোগ দিবেন আপনাদের সাথে কাজ করার, অন্তত একসাথে হাতে হাত ধরে কিছু কাজ করতে চাই। সেটাও যদি সম্ভব না হয়, অন্তত আপনাদের শুভেচ্ছা, আপনাদের শুভকামনা নিয়ে আমরা সামনের দিনে কিছু ভালো কাজ করবে আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান শেষ করছি। আবার আপনাদেরকে আমাদের পক্ষ থেকে, আমাদের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ, এবং যারা শুনছিলেন তাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমির ভাই ধন্যবাদ।